আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকা। টপোলজি মানে হচ্ছে এই যে কানেক্টেড যে আছে, কোন সিস্টেমে কানেক্টেড আছে এই পদ্ধতি যেটা, এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে বলা হয় টপোলজি। এখন টপোলজি অনেক ধরনের আছে, আমরা 5 ধরনের বা 6 ধরনের টপোলজি সম্পর্কে আলোচনা করব। গতদিন আমরা বাস টপোলজি সম্পর্কে আলোচনা করছিলাম, আজকে একটু জাস্ট রিপিট করি। তো বাস টপোলজি কি, যদি আমরা ফিগারটা বা চিত্রটার দিকে দেখি, তো চিত্রে বলা হয়েছে যে একটা সিঙ্গেল লাইন থাকবে, এই একটা সিঙ্গেল লাইন থেকে সবগুলা কম্পিউটার কানেক্টেড থাকবে। যদি চিত্রটা তোমরা খেয়াল করো যে একটা সিঙ্গেল লাইন আছে এখানে, যে বাস নেটওয়ার্ক টপোলজি। তাহলে এখানে কি হচ্ছে, একটা মেইন লাইন বা একটা সিঙ্গেল লাইন আছে, এই সিঙ্গেল লাইন থেকে আমার সিস্টেমের জন্য বা আমার নেটওয়ার্কটার জন্য যতগুলো কম্পিউটার দরকার, সব ততগুলো কম্পিউটার কি করা হয়েছে, কানেক্ট করা হয়েছে। তাহলে দেখো, সাধারণত বাস নেটওয়ার্কে সচরাচর একটি মাত্র কেবল কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন রিপিটার বা অ্যামপ্লিফায়ার ছাড়া ব্যবহৃত হয়, যাতে এক কম্পিউটারের সিগন্যাল আরেক কম্পিউটারে সরাসরি যেতে পারে। আমাদের কমিউনিকেশন বা নেটওয়ার্কের কারণটাই তো যাতে একটার সাথে আরেকটা আমরা কি করতে পারি, কমিউনিকেশন করতে পারি। তাহলে এই ধরনের টপোলজিকে বলা হবে প্যাসিভ টপোলজি। ঠিক আছে, এটা এমসিকিউ তে তোমাদের আসতে পারে। তারপরে দেখো, বাস টপোলজিতে একসাথে কেবল একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে, এটাও তোমাদের এমসিকিউ তে আসতে পারে। তাহলে বাস টপোলজিতে একসাথে কেবলমাত্র একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে। যখন একটা কম্পিউটার মেসেজ পাঠাচ্ছে, তখন অন্য কম্পিউটার গুলো কিন্তু মেসেজ পাঠাতে পারবে না, একটা শেষ হলে অন্য আরেকটা পাঠাইতে হবে, এরকম সিরিয়াল বাই সিরিয়াল। তো এই জন্য দেখা যায় যে আমার টাইম একটু বেশি লাগে। এরপরে দেখো, কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে নেটওয়ার্কে পারফরম্যান্সের অবনতি ঘটে। ধরো একটা সিঙ্গেল লাইন, এই একটা সিঙ্গেল লাইন দিয়ে যদি অনেক বেশি সিগন্যাল পাঠাইতে হয়, ধরো এখানে 5টা কম্পিউটার আছে, তো 5টা কম্পিউটারের জন্য 5টা সিগন্যাল যাইতে যে পরিমাণ জায়গা লাগবে, এখানে 5টা সিগন্যালের জায়গায় যদি 5টা কম্পিউটারের জায়গায় যদি তোমাকে 10টা বা 15টা কম্পিউটার তোমাকে লাগাইতে বলতো, তাহলে কি সিগন্যাল বেশি পাঠানোর প্রয়োজন হইতো। তো সিগন্যাল যখন বেশি পাঠানোর প্রয়োজন হইতো, তখন তোমার কি এই যে তোমার লাইনটা আছে, এই লাইনের মধ্যে বেশি সংঘর্ষ হইতো। তো তার মানে কি প্রবলেম বেশি হতো, তোমার যে পারফরমেন্স আছে, পারফরমেন্সটা কমে যেত। তারপরে দেখো, এই যে একটা সিঙ্গেল যেহেতু লাইন, এটা কিন্তু একটা প্রান্তে যায় শেষ হয়ে যাবে, একটা জায়গা থেকে শুরু হবে আর একটা জায়গায় শেষ হবে। ধরলাম এটা আমাদের শুরুর প্রান্ত, এটা শেষের প্রান্ত। তাহলে সিগন্যাল যখন যাবে, সিগন্যাল এদিকে যাইতে থাকবে, গিয়ে এখানে তো সে লাস্ট যে প্রান্ত, এই প্রান্তে বাধা পেয়ে আবার ব্যাক করবে। এটাই তো হওয়া উচিত এবং এটাই হয়। কারণ এই যে সিগন্যাল যদি এক প্রান্তে গিয়ে আবার এদিকে ব্যাক করে, প্রতিফলিত হয়ে যদি আবার সরে আসে বা বাধা পেয়ে যদি সরে আসে, তাহলে কি হয়ে যাবে, নয়েজ সৃষ্টি হবে বা সিগন্যালের মধ্যে কি অন্য সিগন্যাল ঢুকে যাবে, তুমি ক্লিয়ারলি কমিউনিকেশন করতে পারবা না। তাহলে এই জন্য কি করা হয়, দেখো, সিগন্যাল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়ে আবার ফেরত আসছে। তাহলে এই জন্য এই যে ফেরত আসে, এই ফেরত আসাটাকে বলা হয় কি, সিগন্যাল ফিরে আসাকে বলা হয় রিঙ্গিং। সিগন্যাল ফিরে আসাকে বলা হয় কি রিঙ্গিং। এই রিঙ্গিংটা যাতে না ঘটতে পারে, এই জন্য আমার যে লাস্ট যে প্রান্তটা আছে, ধরলাম আমরা লাস্ট প্রান্ত হচ্ছে এটা, এই লাস্ট প্রান্তে কি ব্যবহার করা হয়, লাস্ট প্রান্তে একটা টার্মিনেটর ব্যবহার করা হয়। টার্মিনেটর কি, টার্মিনেটর হচ্ছে এক ধরনের বাধা দানকারী সিস্টেম বা ডিভাইস। তো যেগুলা হলুদ দাগ দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে, তোমরা হচ্ছে ভিডিও দেখে দেখে নোট করে ফেলবা, প্লাস রিডিং করে। তো তোমাদের কাজ যেটা, তোমাদের কাজ হচ্ছে বাস টপোলজির সুবিধা, বাস টপোলজির অসুবিধা, এগুলো নোট করে ফেলা। বাস টপোলজি কি, বাস টপোলজির সুবিধা, বাস টপোলজির অসুবিধা। এখন দেখো, বাস টপোলজির পরে যেটা আসবে সেটা হচ্ছে স্টার টপোলজি। তো স্টার টপোলজি দেখো, স্টার টপোলজির মিডিয়াম মিডলে অথবা কেন্দ্রে একটা হাব বা সুইচ থাকবে। এই হাব বা সুইচের সাথে অনেকগুলা ডিভাইস কানেক্টেড হবে। দেখো এটাকে জাস্ট হচ্ছে তুমি কি করলা, একটা স্টারের মতো ডায়াগ্রাম দিলা বা হচ্ছে আকারটা স্টারের মতো দিলা। এই আকার বা হচ্ছে এটাকে যে দেখতে কিরকম লাগে, এটার উপর নির্ভর করে হচ্ছে নাম দেওয়া হয়েছে স্টার টপোলজি। স্টার টপোলজিতে কি থাকে, স্টার টপোলজিতে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার থেকে কেবল কেবল মানে তার বের হয়ে এসে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত হয়। এই দেখো, প্রত্যেকটা কম্পিউটার থেকে কানেকশনের যে কেবলটা, সেই কেবলটা বের হয়েছে, বের হওয়ার পর একটা কেন্দ্রে যুক্ত হয়েছে। এই কেন্দ্রে যে যুক্ত হয়েছে সেটাকে বলা হয় কনসেন্ট্রেটর।
কেন্দ্রে যেই ডিভাইসটার সাথে যুক্ত হবে সেই ডিভাইসকে বলা হবে কি কনসেন্ট্রেটর। ঠিক আছে? এই কনসেন্ট্রেটর হাব বা সুইচ হতে পারে। এই কনসেন্ট্রেটরটা কি হতে পারে? হাব অথবা সুইচ হতে পারে। দেখো এখন স্টার টপোলজির সুবিধা আবার চলে আসছে। দেখো স্টার টপোলজির একটা সুবিধা কি, স্টার টপোলজিতে হচ্ছে তুমি অনেকগুলো কম্পিউটার একসাথে যুক্ত করতে পারবে। এখন ধরো এখানে একটা হাব, এই হাবের সাথে যদি আরেকটা হাব যুক্ত করো তাহলে কিন্তু এই হাবের একটা লাইন এখানে ধরো এই কম্পিউটারটা না দিয়ে আরেকটা হাব দিয়ে দিলাম, তাহলে কি হলো, তুমি আরো 5টা বা 6টা কম্পিউটার যুক্ত করতে পারবা। একটা হাবে যতগুলো সুইচ থাকে তুমি ততগুলো কম্পিউটার কি করতে পারবা, কানেক্ট করতে পারবা। তাহলে সেম ভাবে স্টার টপোলজি কি বা স্টার টপোলজি কাকে বলে, স্টার টপোলজির সুবিধা, স্টার টপোলজির অসুবিধা, এগুলো নোট করে ফেলতে হবে। এরপরে দেখো রিং টপোলজি। রিং টপোলজি নামকরণ করা হয়েছে এটা কানেকশনের যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের উপর ভিত্তি করে। দেখো ধরো তোমার কাছে চিত্র অনুযায়ী 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার যদি একে অন্যের সাথে হাত ধরাধরি করে, এটাকে আমরা বলতে পারি ধরো প্রত্যেকটা কম্পিউটারে 2টা করে হাত। তো এই আমরা কয়েকজন মানুষ মিলে ধরো হাত ধরে একটা সার্কেল বানাতে পারি। ঠিক সেম ভাবে যদি তুমি এটাকে তুলনা করো, তো প্রত্যেকটা কম্পিউটার নিজেদের সাথে কানেক্টেড হয়ে একটা সার্কেল তৈরি করছে। ঠিক আছে? ধরো এটার সাথে এটা, এরপরে এখানে, এরপরে এখানে, এরপরে আবার এখানে ব্যাক করছে। তাহলে এই যে ডায়াগ্রাম অনুযায়ী যে রিং এর মতো তৈরি করে যে কানেকশনটা তৈরি করলা, এই কানেকশনকে বা এই টপোলজিকে বলা হবে কি রিং টপোলজি। এখন দেখো উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক তৈরির জন্য এই ধরনের টপোলজি ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক তৈরি করার জন্য এই ধরনের টপোলজি ব্যবহার করা হয়। দেখো এই ধরনের নেটওয়ার্কের বড় একটি সুবিধা হলো কি, এখানে প্রতিটি কম্পিউটার কি হবে, প্রতিটি কম্পিউটার সমান অধিকার পেয়ে থাকে। বাস টপোলজিতে কি হতো যে যখন কন্টিনিউয়াসলি যাচ্ছে পারফরম্যান্সে ঘাটতি হতো, কন্টিনিউয়াসলি যাচ্ছে পারফরম্যান্সে ঘাটতি হতো। ধরো তুমি একটা কম্পিউটারের জন্য সিগন্যাল পাঠাইলা, এই সিগন্যালটা এই কম্পিউটারে যায় পৌঁছাবে, এরপরে আরেকটা সিগন্যাল পাঠাইতে পারবা। তো এখানে কি পারফরম্যান্স এর কিন্তু ঘাটতি হয়। কিন্তু দেখো রিং টপোলজিতে কি প্রত্যেকটি কম্পিউটার সমান অধিকার পেয়ে থাকে। দেখো রিং টপোলজিকে বলা হয় অ্যাক্টিভ টপোলজি আর বাস টপোলজিকে বলা হয়তো কি প্যাসিভ টপোলজি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো বাস টপোলজিতে তুমি টার্মিনেটর ব্যবহার করছিলা, কারণ কি একটা প্রান্ত ছিল, সেই প্রান্তে সিগন্যাল প্রতিফলিত হয়ে আবার হচ্ছে যে সিগন্যাল গুলো পাঠাচ্ছিল সেগুলোকে হ্যাম্পার করতেছিল। তো ওটা ছিল হচ্ছে বাস টপোলজিতে। ওই প্রবলেমটা যাতে না হয় তোমার একটা টার্মিনেটরের ব্যবহার করা দরকার ছিল, যাতে হচ্ছে সিগন্যাল গুলো প্রতিফলিত হয়ে ফিরে না আসে। কিন্তু এখানে তো আসলে প্রতিফলন হওয়ার মতো কোনো কিছু নাই, প্রত্যেকটা প্রান্ত একে অন্যের সাথে কানেক্টেড। হ্যাঁ, এখানে তো খোলা প্রান্ত নাই, সুতরাং এখানে কি টার্মিনেটরের দরকার পড়ে না। দেখো এখানে উন্মুক্ত প্রান্ত বলে কিছু থাকে না। আমি বইটা পাঠাই দিছি তোমাদের গ্রুপে, সবার কাছে আশা করি বই আছে, বই থেকে রিডিং করে নোট করে ফেলবা। এখন দেখো বিশেষ ধরনের রিং নেটওয়ার্ক হলো টোকেন রিং নেটওয়ার্ক, তোমাদের এমসিকিউ তে আসতে পারে। রিং টপোলজি নেটওয়ার্ক যেটা, এই রিং টপোলজি নেটওয়ার্কের একটা স্পেশাল নেটওয়ার্ক হলো টোকেন রিং নেটওয়ার্ক। টোকেন মানে কি, ধরো তোমার কাছে টোকেন বা টিকিট আছে, তাহলে তুমি ধরো একটা চিড়িয়াখানাতে ঢুকতে পারবা, যার কাছে নাই সে কি ঢুকতে পারবে? পারবে না। তো ওটা মোটামুটি ওই ধরনেরই। ধরো তুমি তো হচ্ছে একটা সার্কেল অনুযায়ী তারা যাচ্ছে, ধরো ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, নর্মালি হচ্ছে ঘড়ির কাঁটার দিকেই যায়। দেখো ডেটাগুলো প্যাকেজগুলো ঘড়ির কাঁটার দিকে যায়। তো যখন যাবে সে এভাবে সার্কেল করতে থাকবে। তো ধরো একটা তথ্য তুমি পাঠাইছো হচ্ছে এই 3 নাম্বার কম্পিউটারে, তো এখান থেকে গিয়ে সে দেখবে যে এখানে তার টোকেন আছে কিনা, টোকেন নাই, আবার সে এইখানে যাবে দেখবে এখানে টোকেন আছে, সুতরাং তথ্যটা এই কম্পিউটারে চলে আসবে। হ্যাঁ, এটাকে বলা হয় কি টোকেন পাসিং। ঠিক আছে, এটাকে বলা হয় টোকেন পাসিং পদ্ধতি। তাহলে দেখো রিং টপোলজি কাকে বলে এটা গেল। তাহলে তোমরা কি করবা, রিং টপোলজি কি, রিং টপোলজির সুবিধা, রিং টপোলজির অসুবিধা নোট করে ফেলবা। এরপরে যে টপোলজিটা আসে সেটা হচ্ছে ট্রি টপোলজি। দেখো স্টার টপোলজি আমরা দেখছিলাম যে কেন্দ্রে একটা বিষয় থাকে। ট্রি টপোলজি, দেখো ট্রি টপোলজিও মোটামুটি ধরে নেওয়া যায় যে কেন্দ্রে একটা কম্পিউটার আছে। তাহলে দেখো মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি। তোমাদের এমসিকিউ তে যদি আসে তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখবা যে স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি।
এই ধরনের টপোলজিতে একাধিক পরিমাণে হাব থাকে। হাব মানে কি? যেখানে তুমি অনেকগুলা পোর্ট থাকবে বা অনেকগুলা হচ্ছে কানেক্টিং পয়েন্ট থাকবে যেখানে তুমি অনেকগুলা কম্পিউটার কানেক্ট করতে পারো। ওই বিষয়টাকে বা ওই ডিভাইসটাকে বলা হয় হাব। তাহলে দেখো, হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে বলা হয় কি? রুট। ধরো আমরা এখানে দেখতেছি যে নিচের যে এই পাশে যে ২ টা কম্পিউটার এটা উপরের একটার সাথে যুক্ত আছে। আবার এই পাশের ২ টা উপরের একটার সাথে যুক্ত আছে। আবার এই উপরের ২ টা আবার এই যে এটার সাথে যুক্ত আছে। তার মানে কি আল্টিমেটলি সবগুলা কোথায় কানেক্টেড? সবগুলো হচ্ছে এই যে উপরে মেইনটাতে কানেক্টেড। এটাকে আমরা বলতে পারি কি? রুট। ঠিক আছে? তাহলে দেখো আ ট্রি টপোলজির সুবিধা, ট্রি টপোলজির অসুবিধা। এটা তোমাদের একটু কষ্ট করে নোট করে ফেলতে হবে। এখন দেখো ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এক বা একাধিক কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। দেখো, দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটারগুলো যুক্ত থাকে। দেখো, এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্তরের কম্পিউটার। এই দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে কারা কানেক্টেড আছে? তৃতীয় স্তরের কম্পিউটার কানেক্টেড আছে। তাহলে দেখো, দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট হিসেবে কাজ করে। তাহলে এই ২ টা কম্পিউটারের জন্য হোস্ট হচ্ছে দ্বিতীয়টা। আর এই দ্বিতীয় এবং এই দ্বিতীয় কম্পিউটারের জন্য হোস্ট হচ্ছে এই ১ম টা। বুঝা গেছে? আচ্ছা। তাহলে ট্রি টপোলজির সুবিধা, ট্রি টপোলজির অসুবিধা এগুলো পড়তে হবে। এরপরে দেখো, মেশ বা পরস্পর সংযুক্ত টপোলজি। মেশ টপোলজিটা হচ্ছে ইম্পোর্টেন্ট। সবার সাথে সে কি করবে? কানেকশন তৈরি করবে। দেখো, তোমাদের যদি আমি রিং টপোলজিটা দেখাই, ধরো উপরের এই কম্পিউটার থেকে তুমি নিচের এই কম্পিউটারে ডেটা পাঠাবা। তাহলে তুমি কি করতে পারতা? ডিরেক্ট পাঠাই ফেলতে পারতা। কিন্তু না, তোমাকে কি করতে হবে? হয় এভাবে পাঠাইতে হবে। কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে পাঠানো হয় না। ঘড়ির কাঁটার দিকেই পাঠানো হয়। তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে। তাহলে দেখো তোমার একটু টাইম বেশি লাগতেছে। তোমাকে তোমার যদি এইভাবে ডিরেক্ট একটা পথ থাকতো তাহলে খুব সুন্দর, খুব ইজিলি হয়ে যেত ব্যাপারটা। তো এইসব বাধা বিপত্তি দূর করার জন্য যেই টপোলজিটা আসছে লাস্ট, সেটা হচ্ছে কি? মেশ টপোলজি। এখন দেখো, মেশ টপোলজির ক্ষেত্রে কি? মেশ টপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ভাবে কানেক্টেড। প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ভাবে কানেক্টেড। দেখো চিত্র দেখে বোঝা যাচ্ছে কিনা। মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেকটা কম্পিউটার অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। ঠিক আছে? এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা লিংক বা বাস থাকে। তাই প্রতিটি ওয়ার্কস্টেশনে সরাসরি যেকোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। সংযোগের সংখ্যা বেশি হয় বড় ধরনের নেটওয়ার্কে মেশ টপোলজি নেটওয়ার্ক গড়ে তোলা কষ্টকর হয়ে পড়ে। তুমি দেখো যে এখানে তার কয়টা লাগতেছে। যদি আমি এখানে রিং টপোলজি যদি আমি আ চেষ্টা করতাম যে আমি যদি রিং টপোলজি বানাইতে চাইতাম তাহলে দেখো এখানে কি হইতো? যে এই যে দাগগুলা আছে এগুলা যদি না থাকতো তাহলে কিন্তু আমার রিং টপোলজি হয়ে যেত। ঠিক আছে? এই যে কানেকশন গুলো। তাহলে দেখো রিং টপোলজিতে আমার কেবল কম লাগতেছে। কিন্তু মেশ টপোলজিতে দেখছিলা আগে আমার কেবল অনেক বেশি লাগতেছিল। তাই না? এই দেখো এখন এখানে ৫ টা কম্পিউটার আছে। তোমার যে একটা সিস্টেমে ৬০ থেকে ৭০ টা ৮০ টা ৯০ টা পর্যন্ত কম্পিউটারও থাকতে পারে বা তার চেয়েও বেশি থাকতে পারে। তো সেটাকে যদি তুমি মেশ টপোলজি করতে চাও তাহলে তোমার কি এফিসিয়েন্সি কমে যাবে না? এফিসিয়েন্সি কমে যাবে না, তোমার কস্ট বেশি হবে। তার বেশি লাগবে, তারপরে কি? তারগুলো নেওয়ার জন্য তো একটা জায়গা আছে, একটা স্কিমেটিক ডায়াগ্রাম বা হচ্ছে ধরো ফ্লোর প্ল্যান। তো ওগুলা কি হবে? ওগুলা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গেল মেশ টপোলজি। দেখো মেশ টপোলজি ইনস্টল করা এবং ম্যানেজ করা একটু কি কঠিন। ঠিক আছে? তাহলে মেশ টপোলজির সুবিধা, মেশ টপোলজির অসুবিধা। এরপরে দেখো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কি? যদি কোন জায়গায় ২ টা বা ৩ টা বা ৪ টা বা ৫ টা, হ্যাঁ? মানে একের অধিক যদি কোন টপোলজি মিক্সড থাকে। ধরো তোমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে শুধুমাত্র রিং টপোলজি দিয়েই হচ্ছে না, তোমাকে ধরো ট্রি টপোলজিও লাগবে। তাহলে এই যে একসাথে ২ টা টপোলজি তুমি ইউজ করলা, তাহলে তোমার এই টপোলজিটা হয়ে গেল বর্তমানে হাইব্রিড টপোলজি। দেখো
বিভিন্ন টপোলজি অর্থাৎ স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। তাহলে বিভিন্ন টপোলজি অর্থাৎ স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে বা হাইব্রিড টপোলজি বলে। ঠিক আছে? এখন দেখো হাইব্রিড টপোলজির সুবিধা, হাইব্রিড টপোলজির অসুবিধা, এগুলো একটু কষ্ট করে নিজ দায়িত্বে নোট করে ফেলতে হবে। এরপরে বর্তমান যুগের ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড মানে হচ্ছে দূরবর্তী স্থানে কোনো কিছু জমা থাকা, কম্পিউটিং মানে হচ্ছে সেই দূরবর্তী স্থানে কোনো কিছু জমা রেখে তুমি কোনো কাজ করবা, বা দূরবর্তী স্থানে কোনো একটা জায়গা থেকে কোনো একটা স্টোরেজ ডিভাইসে কিছু একটা স্টোর করা আছে, সেটা তুমি পরবর্তীতে ব্যবহার করতে পারবা। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং যদি আমি তোমাদেরকে বুঝাইতে যাই, ধরো ধরো আমরা মেসেঞ্জারে কিছু ছবি পাঠাই। ধরো মেসেঞ্জারে একজন আরেকজনকে ফটো পাঠাইলাম। তো সেই ফটোটা আবার আমরা মেমোরিতে ডাউনলোড করি নাই, সাপোজ আমাদের আমাদের যে মোবাইল আছে সেই মোবাইলে আমরা সেভ করি নাই বা ডাউনলোড করি নাই, তাহলে কি আমাদের মোবাইলের মেমোরিতে কিন্তু এই ছবিটা আর নাই। তাহলে এই ছবিটা মোবাইলের মেমোরিতে না থাকলেও তুমি যদি দেখো যে মেসেঞ্জারের যে ফটোজ যে অপশনটা আছে সেখানে যদি দেখো, তুমি কিন্তু ফটোটা পেয়ে যাবে। তাহলে তোমার মোবাইল বা তোমার যে ডিভাইসটা আছে এটার মেমোরিতে তুমি সেভ করো নাই, তবু কেন থেকে গেল? এই যে থেকে গেছে সেটা হচ্ছে কোন একটা সার্ভারে থেকে গেছে, সেটা হচ্ছে ক্লাউডে থেকে গেছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে বেসিক কিছু ধারণা ছিল। এখন দেখো, যে কোনো ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারবে। ব্যবহারকারীকে কিছুই করতে হবে না, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্য সবকিছু করে দেবে। ব্যবহারকারীর প্রয়োজনটা সাময়িক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে এবং যতটুকু সেবা গ্রহণ করবে ঠিক ততটুকু সেবার জন্য মূল্য দিবে। ধরো তোমরা যদি কেউ ওয়েবসাইট বানাও, ওয়েবসাইট বানাইতে হলে আমরা হোস্টিং করা লাগে, আমরা জানি তো হোস্টিং বিষয়টা কি। হোস্টিং বা ডোমেইন কিনতে হয়। হ্যাঁ, এই হোস্টিং বা ডোমেইন কি তোমার ওয়েবসাইটে যেগুলো যেগুলো থাকবে এগুলো তো সারা পৃথিবীর মানুষ তোমার ওয়েবসাইট থেকে নিতে হবে, ডাউনলোড করতে হবে। তাহলে তোমার ওয়েবসাইটের জন্য একটা মেমোরি বা একটা জায়গা দরকার। সেটা কি তুমি তোমার কম্পিউটারের মেমোরিতে রাখবা? অবশ্যই না, সেটা রাখতে হবে হচ্ছে ইন্টারনেটের কোন একটা সার্ভারে। সেটাকে বলা হচ্ছে হোস্টিং বা ডোমেইন কেনা। তো এই যে তুমি ইন্টারনেটের কোন একটা সার্ভারে রাখলা বা হোস্টিং বা ডোমেইন কিনলা, সেখান থেকে হচ্ছে তুমি তোমার সবকিছু নিয়ন্ত্রণ করবা বা জমা রাখবা বা প্রয়োজনে ব্যবহার করবা। এই বিষয়গুলাকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বুঝা গেছে? তা দেখো, সুতরাং আমরা বলতে পারি ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অবশ্যই এই সংখ্যাটা আসবে, তোমরা কষ্ট করে নোট করে ফেলো। এখন ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়। ক্লাউড বলতে কি বোঝানো হয়? ক্লাউড বলতে বোঝানো হয় দূরবর্তী কোনো সার্ভার কম্পিউটার, যেখানে তুমি তোমার কোনো কিছু স্টোর করে রাখতে পারো এবং প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারো। এরপরে দেখো, এই যে ক্লাউড কম্পিউটিং আছে, এই ক্লাউড কম্পিউটিং কে তিনটা ভাগে বিভক্ত করা যায়, বা তিনটা জিনিস, জিনিস বলবো না, আমি বলবো হচ্ছে তিনটা তিনটা প্যাকেজ নিয়ে হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং এর মডেল হবে। যেমন কি, প্রথমটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। হ্যাঁ, রিসোর্স স্কেলেবিলিটি মানে হচ্ছে, ধরো তুমি যদি কম চাও তোমাকে কম দিবে, তুমি যদি বেশি চাও তোমাকে বেশি দিবে। কারণ তুমি যেটা চাবা সে অনুযায়ী যাতে হচ্ছে তুমি পাও, বা তোমার চাহিদা অনুযায়ী যাতে তোমাকে দেয়া হয়, এটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। ধরো তোমার 1 জিবি হোস্টিং দরকার, এখন তোমাকে যদি বলে না আপনাকে 5 জিবি নিতেই হবে, তুমি কি নিবা? নিবা না, কারণ তোমার দরকার যতটুকু অতটুকুই তুমি নিবা। এখন দেখো অন ডিমান্ড, অন ডিমান্ড মানে তুমি যখন চাইবে তখনই যাতে পাও, তাহলে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে, এইরকম যে বিষয়গুলো সেটাকে বলা হয় অন ডিমান্ড। এরপরে দেখো পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো মানে হচ্ছে তুমি যতটুকু ব্যবহার করবা ঠিক ততটুকুরই টাকা তোমাকে পে করতে হবে। ধরো আমাদের অনেক সময় দেখা যায় যে হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্স যখন আমি, তখন দেখা যায় যে খুব বেশি পরিমাণে কাটে, 2 মিনিট 3 মিনিট কথা বললে 60 টাকা 8 টাকা কেটে নিয়ে যায়। এগুলা কিন্তু হচ্ছে মানে একটু কি বলা যায়, পে অ্যাজ ইউ গো আহ আহ, একটু প্রবলেমেটিক বিষয়।
নরমালি তুমি কি করলা 10 মিনিট 15 মিনিট কিনলা, ওটা দিয়ে ধরো তোমার কম টাকা লাগতেছে। আবার ধরো যখন ইমার্জেন্সি ব্যালেন্স আনতেছে আবার একটু বেশি টাকা লাগতেছে। এগুলো হচ্ছে অসামঞ্জস্য। ঠিক আছে? তো ওইখানে কিন্তু পে অ্যাজ ইউ গো এটার সামঞ্জস্যটা রইলো না। তো এখানে পে অ্যাজ ইউ গো মানে ঠিক তুমি যতটুকু ব্যবহার করবা ততটুকুই হচ্ছে তোমাকে পে করতে হবে। এটা। 1 মিনিট ওয়েট করো। তাহলে পে অ্যাজ ইউ গো মানে কি তুমি যতটুকু পরিমাণ ব্যবহার করবা ঠিক ততটুকু পরিমাণের জন্যই তোমাকে পে করা হবে। আচ্ছা, এখন দেখো ক্লাউড কম্পিউটিং এর বিবেচ্য বিষয়সমূহ। ক্লাউড কম্পিউটিং এর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি বিষয়টা কি? তুমি তো ক্লাউড কম্পিউটারে কোনো একটা ডেটা, ইনফরমেশন, একটা না অনেকগুলা ডেটা বা ইনফরমেশন তুমি সেভ করে রাখবে। এখন সেখানে যদি তোমার প্রাইভেসি যদি তুমি দিতে না পারো, হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে? ডেটার তো সুষ্ঠু ব্যবহার হবে না। এজন্য ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গোপনীয়তা বা প্রাইভেসি। এরপরে আসবে নমনীয়তা, বৈধতা, উন্মুক্ততা, গুণগত দিক, নিরাপত্তা। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ তে আসার মতো বা শর্ট কোশ্চেনে আসার মতো। এখন দেখো ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য দেখো সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করা, রিসোর্স সেটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, শেয়ার করে খরচ কমানো যায়। হ্যাঁ, ধরো ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা সহ বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়, অধিক নির্ভরযোগ্য, রিসোর্স অধিক নিরাপদ। জাস্ট হচ্ছে কিছু কথা। এরপর দেখো ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস। দেখো 2012 সালের আগে ক্লাউড কম্পিউটিং 3 ধরনের সার্ভিস দিত। 2012 সালের পরে আবার আরো 2টা অ্যাড হয়েছে। হ্যাঁ, তো কি ধরনের সার্ভিস? একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS। হ্যাঁ, তো এটার মধ্যে কি দিত? দেখো এটার মধ্যে হচ্ছে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান কি করতো, যে সিপিইউ আছে সিপিইউ দিত, অথবা হচ্ছে স্টোরেজ, হ্যাঁ, হার্ড ড্রাইভ যেগুলাকে আমরা বলি, বা অন্যান্য মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলা কি কি করতো, ভাড়া দিত। ধরো তুমি একটা অফিস খুলছো, আহ 6 মাসের জন্য ধরো একটা অফিস খুলবা, টেম্পোরারি একটা অফিস। এখন তোমার 6 মাসের জন্য টেম্পোরারি অফিসের জন্য তো ধরো তোমার সবকিছু কেনার দরকার নেই, তো তুমি কি করলা, ভাড়া নিয়ে চালাইলা। ঠিক আছে? তো এগুলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর IaaS যেটা আছে সেটার হচ্ছে অংশ। এরপরে দেখো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেস ইত্যাদি ইত্যাদি ভাড়া দিয়ে থাকে। হ্যাঁ, ধরো তোমার একটা সফটওয়্যার ডেভেলপ করা আছে। হ্যাঁ, এখন এই তোমার এই সফটওয়্যারটা তুমি ডেভেলপ করছো বা তুমি সফটওয়্যারটা বানাইছো। এখন আমি দেখতেছি আমার প্রজেক্টের একটা কাজের জন্য তোমার এই সফটওয়্যারটা আমার লাগবে, বা তোমার এই সফটওয়্যারটা দিয়ে আমি আমার প্রজেক্টের কাজটা খুব ইজিলি করতে পারবো। তো আমি তোমাকে কি কি বললাম, যে তোমার তো সফটওয়্যার অলরেডি বানানোই আছে, তোমার সফটওয়্যারটা আমাকে কিছুদিনের জন্য দাও, 1 মাসের জন্য পারমিশন দাও, আমি 1 মাসের জন্য ইউজ করব। এটা দেখবা যে অনেক ক্ষেত্রে ধরো আমরা অনেক অ্যাপস ডাউনলোড করি বা অনেক সফটওয়্যার ডাউনলোড করি, সেগুলো আমাদের ফ্রি ভার্সন দেয় 1 মাসের জন্য। বুঝা গেছে? একটা নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি ভার্সন দেয়, পরবর্তীতে ব্যবহার করতে হলে তোমাকে পেইড ব্যবহার করতে হবে। তো আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে ক্র্যাক ভার্সন গুলো ডাউনলোড করে ইউজ করি যাতে সবসময় ইউজ করা যায়। তো এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। আবার হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা, সেম জিনিস। হ্যাঁ, সফটওয়্যার ভিত্তিক সেবা। দেখো 2012 সালে আরো 2টি সার্ভিসকে অন্তর্ভুক্ত করা হয়। এটা একটা হচ্ছে নেটওয়ার্ক সেবা, একটা হচ্ছে ক্লাউড ক্লায়েন্ট সেবা। এগুলো একটু রিডিং পড়ে নিবা। ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং কত ধরনের। ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ। ক্লাউড কম্পিউটিং হতে পারে 3 ধরনের: পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড। আর 4 নম্বর হচ্ছে হাইব্রিড ক্লাউড। 4 ধরনের ক্লাউড কম্পিউটিং হতে পারে। 4 ধরনের, একটা হচ্ছে পাবলিক, একটা কমিউনিটি, একটা প্রাইভেট, আর একটা হচ্ছে কি হাইব্রিড। এখন পাবলিক ক্লাউড কি? পাবলিক ক্লাউড মানে হচ্ছে যেখানে সবার জন্য উন্মুক্ত থাকবে, যেমন হচ্ছে পাবলিক ওয়াইফাই যেগুলো আছে সেগুলোকে বলা হবে কি পাবলিক ক্লাউড, সেটা বিনামূল্যে সবাই ইউজ করতে পারবে। ঠিক আছে? কমিউনিটি ক্লাউড, কমিউনিটি ক্লাউড মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য। ধরো সাপোজ নোয়াখালী সুপার মার্কেটে লোট্টোর শোরুমে সাপোজ হচ্ছে ফ্রি ওয়াইফাই আছে। তো লোট্টোর শোরুমে শুধুমাত্র যারা যাবে ফ্রি ওয়াইফাই এর অ্যাক্সেসটা শুধুমাত্র তারাই পাবে। তো এটা একটা নির্দিষ্ট কমিউনিটি ক্লাউড।
প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউড মানে হচ্ছে ধরো তুমি সিকিউরিটি করে দিছো, নির্দিষ্ট সিকিউরিটি করে দিছো, ধরো তোমার বাসার ওয়াইফাই। তো আচ্ছা, ধরো তোমার বাসার ওয়াইফাই, তো তোমার বাসার ওয়াইফাইটা কিন্তু তোমার প্রাইভেট ক্লাউড। তোমার কোনো ফ্রেন্ড যদি তোমার বাসায় যায়, সে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবে না। তুমি তাকে আগে পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তুমি তাকে অ্যাড করতে হবে, তারপরে সে কি করতে পারবে, ওখানে অ্যাড হতে পারবে। তাহলে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে প্রাইভেট ক্লাউড। এরপরে দেখো হাইব্রিড ক্লাউড, যেখানে দুই বা ততোধিক ক্লাউড ব্যবহার করা যাবে, সেখানে সেটাকে বলা হবে হচ্ছে হাইব্রিড ক্লাউড। এরপরে দেখো যেটা আছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা, এগুলো একটু কষ্ট করে নোট করে ফেলবা।